নমস্কার। আজকের ভৌতিক ছায়া চ্যানেলের থেকে রয়েছে একটি অসাধারণ গল্প। গল্পটির নাম বারবধূ। গল্পটি সুবোধ ঘোষের লেখা। বাইরের বারান্দায় অনেকগুলো পায়ের শব্দ শোনা যায়। তার সঙ্গে একদল মেয়ে ও পুরুষের হাসি খুশি আলাপের কলরব। কারা যেন এসেছে। এইবার কড়া নাড়ছে। শুনছেন? বাইরে থেকে এক ভদ্রলোকের গলার স্বর শোনা গেল। ঘরের ভেতরে চমকে উঠল প্রসাদ। চেয়ারটা ছেড়ে চকিতে উঠে দাঁড়ালো। ঘরের অবস্থা যেমন অসম্বিত, তার বুদ্ধিও তখনকার মতো তেমনি অপ্রস্তুত। ফাঁপড়ে পড়ল প্রসাদ। চাপা গলায় আস্তে আস্তে বলল, যাও ভয় করেছিলাম শেষে তাই হলো। লতা, শিগগির ওঠো। লতা বিরক্ত হয়ে মুখ ফিরিয়ে বলে, আমাকে মিছে ভোগাও কেন? আমি ওসবের কি ধারদারি? তাকিয়ার ওপর এলিয়ে শুয়ে তেমনি নিবিষ্ট মনে সিগারেট খেতে থাকে লতা। পাশে টেবিলের ওপর একটা বিয়ারের বোতল আর চাবি। তখনও ছিপি খোলা হয়নি। একটা রেশমি শাড়ি এলোমেলো ভাবে লতার কোমরে জড়ানো। সন্ধ্যা প্রদীপের আলোতে সবেমাত্র বৈঠক তখনও বসেছে। অন্যায় করছো লতা, ওঠো লক্ষ্মীটি, তাড়াতাড়ি ঘরটা গুছিয়ে ফেলো। এতে শুধু আমারই প্রাণ বাঁচবে তা নয়, তোমারও। একটু ভদ্রতা রক্ষা করে চলতে দোষ কি? ওঠো, কিছুক্ষণের জন্য একটু কষ্ট করো। অনেকক্ষণ ওরা বাইরে দাঁড়িয়ে আছে। লতা উঠল। প্রসাদ তাড়াতাড়ি বিয়ারের বোতলটা আলমারিতে তুলে বন্ধ করলো। ঘরের দেয়ালে টাঙানো দুটো বড় বড় ছবি নামিয়ে খাটের তলায় লুকিয়ে রাখলো। যতদূর সম্ভব ঘরের মূর্তিটাকে দু চোখ দিয়ে পরীক্ষা করে দেখলো প্রসাদ। কোথাও কোনো অপরুচির ইঙ্গিত, সব সতর্কতাকে ফাঁকি দিয়ে যদি বা লুকিয়ে থাকে। হ্যাঁ, ওই পর্দাটা জরির কাজ করা। একজোড়া বিলিতি নকনিকা বাতাসের দোলায় কুৎসিত ভাবে ঢলাঢলি করছিল তখনও। প্রসাদ পর্দাটাকে এক থাবা দিয়ে ধরে কুচকে পাকিয়ে খাটের তলায় ছুড়িয়ে দিল। প্রসাদ, এইবার তুমি একটু তাড়াতাড়ি। লতা, না, আর পারি না। তোমার ভদ্রপনার ভরং রাখতে গিয়ে বারবার বাইরের লোকের কাছে ঢং দেখাতে পারবো না। সারাটা দিন তো তোমার মানের ভয়ে চাকর বাকরের সামনে একটু জোরে হাসতে কাঁদতেও পারিনি। এতই যদি পারি তবে তোমার কাছে বাধা থাকবো কেন? থিয়েটারে খাটলে দুদষ্ট তো হতো। প্রসাদ যত ব্যস্ত হয়ে ওঠে, লতার উৎসাহ যেন ততই এক নির্বিকার হৃদয়হীনতার শ্লথ হয়ে পড়ে থাকে। প্রসাদ অসহায়ের মতো দাঁড়িয়ে থাকে। তার মুখের চেহারাটা যেন বলছে, জোর করছি না, দয়া করে উদ্ধার করো। ফিক করে হেসে ফেলে লতা। প্রসাদের থুতনিটা নেড়ে নিয়ে বলে, ডুডু খাবে খোকা? ভদ্রলোকের ভয়ে বুক ডুরডুর করে। মেয়ে মানুষ রাখার শখ কেন? শ্যাম রাখি কুল রাখি, দুই একসঙ্গে হয় না। লতা একটা তোয়ালে আর শাড়ি আলনা থেকে তুলে নিয়ে স্নানের ঘরে চলে যায়। প্রসাদের বুক থেকে বদ্ধ নিঃশ্বাসটা মুক্তি পায়। তারপর ধীরে ধীরে এগিয়ে গিয়ে বাইরের ঘরের দরজা খুলে দেয়। জন চারেক প্রৌঢ়বৃদ্ধ ও যুবক ৬-৭টি, প্রৌঢ়া ও তরুণী আর গোটা ১০ ছোট ছোট মেয়ে মুহূর্তের মধ্যেই হুড়মুড় করে ঘরের ভেতরে ঢুকে পড়ে। হিলতোলা জুতো আর স্যান্ডেলের শব্দ, একপাল ছেলের উলম্ফ হুটোপুটি, শাড়ি আর আঁচলের খসখস ফিসফাস শব্দ, চুড়ির নিকন, পাউডার ও এসেন্সের একটা সুবাসিত ঝড়, তার সঙ্গে বৃদ্ধ প্রৌঢ়দের চুরুটের ধোঁয়া আর হাত ছড়ির ঠুকঠাক।
বাইরের পৃথিবী থেকে একটা প্রীতি ও সজ্জনতার উচ্ছ্বাস যেন প্রাসাদের ঘরের দরজা খোলা পেয়ে ভেতরে এসে ছড়িয়ে পড়ল। প্রসাদ হাসি মুখে নমস্কার জানায়। আসুন। বেশ লোক এরা, ব্যবহারে কোনো জড়তা নেই, কেতা দুরস্তি ভদ্র আনার বালাই নেই, অপরিচয়ের সংকোচ নেই। বৃদ্ধ রাখালবাবু গা থেকে আলোয়ানের স্তূপ নামিয়ে প্রসাদের খাটের ওপরেই তাকিয়া টেনে বসে পড়লেন। যে যার ইচ্ছা মতো চেয়ার টেনে নিল। মেয়েরা ব্র্যাকেট থেকে একটা গোটানো সুতির গালিজা নিজেরাই নামিয়ে নেয়, মেঝের ওপর পাতে এবং বসে পড়ে। এক যুবক আগন্তুকের দিকে তাকিয়ে এক বৃদ্ধ আগন্তুক বলে, এইবার তোমার অভিযোগ শুনিয়ে দাও রণজিৎ। রণজিৎ প্রসাদের দিকে তাকিয়ে বলে, সত্যি মশাই, আপনার বিরুদ্ধে আমাদের অনেক কথা বলবার আছে। আমরাও আপনার মতোই এখানে চেঞ্জে এসেছি। এই তো কখন মাত্র আমরা, এছাড়া আর কোনো বাঙালির মুখ দেখতে পাই না। আমরা খুঁজছি কি করে দল ভারী করি, আর আপনি বেমালুম আড়ালে লুকিয়ে আছেন। প্রসাদ সলজ্জভাবে স্বীকার করে নিল, হ্যাঁ, এটা অন্যায় হয়েছে। মেয়েদের দল থেকে প্রথম কথা বলল আভা, রণজিতের বোন। বড়দা, তোমরা তো এরই মধ্যে নিজেদের দল ভারী করে ফেললে, আমরা কি করি? ভেতর থেকে তো কারো কোনো সাড়া শব্দ পাচ্ছি না। প্রসাদ তেমনই লজ্জিতভাবে হেসে বলে, একটু অপেক্ষা করুন, এক্ষুনি আসছেন। পর্দা ঠেলে ঘরে ঢুকলো লতা। চওড়া পাড় একটা তাঁতের শাড়ি পরেছে লতা। ঘরে ঢুকে সামনেই বুড়ো রাখালবাবুকে দেখতে পেয়ে থমকে দাঁড়ায়। মাথার কাপড়টা আরো একটু টেনে সামনে নামিয়ে দেয়। লতার সিঁথিতে লম্বা সিঁদুরের টান, পায়ে জুতো নেই, তাই দেখা যায় সরু আলতার রেখা। লতাকে দেখবার পর প্রসাদের মুখের ওপর থেকে এতক্ষণের ভীরুতা ও কাতরতার ক্ষীণ ছায়াটুকু সরে গেল। কথাবার্তায় সহজ স্ফূর্তি ফিরে পেল প্রসাদ। রণজিতের বোন আভা লতাকে হাত ধরে গালিচার ওপর বসাবার জন্য একবার টানল। লতা বলল, ভেতরে চলুন। বাইরের ঘরে ও ভেতরের ঘরে অবধি গল্প, তর্ক ও হাসির পালা গড়িয়ে চলল অনেকক্ষণ। ছেলেপিলেরা দুবার মারামারি বাঁধালো। তাদের থামাতে গিয়ে বুড়োরা গোলমাল করলো আরও বেশি। আজ 1.5 মাসের মধ্যে বরাকর কলোনির একান্তে এই নিরালা বাংলো বাড়িটার কোনো সন্ধ্যা আজকের মতো এত হর্ষমুখর হয়ে ওঠেনি। অভ্যাগতদের আপ্যায়িত করার জন্য লতা খাবার তৈরি করবার উদ্যোগ করে। মেয়েরা সবাই মিলে প্রতিবাদ করে, শুধু চা হলেই হবে, খাবার টাবার করবেন না, খবরদার। লতা বলে, কিন্তু ছেলেরা কি খাবে? শুধু চা, তা হতে পারে না। লতা রাগ করেই বলে, দেখছেন তো ওদিকে মশাই কেমন নিশ্চিন্ত মনে শুধু কথা দিয়ে চিড়ে ভেজাচ্ছেন, এদিকে কাজের জন্য কোনো হুঁশই নেই, একটু খোঁজ খবর নেই। মেয়েরা হেসে উঠল সবাই। তা বেশ করেছেন, আপনি হিংসে করছেন কেন? আভা হঠাৎ নিজের খেয়ালেই বাইরের ঘরে এসে বলে, বৌদি রাগ করছেন? ভেতরে কত কাজ রয়েছে, আর এখানে আপনি গল্পে ডুবে আছেন। প্রসাদ, কেন, কি ব্যাপার? আভা, স্বয়ং এসে খোঁজ নিন। লতাও সঙ্গে এসেছিল। দরজার আড়ালে ভেতরের দাওয়ার অন্ধকারে দাঁড়িয়েছিল। প্রসাদ ভেতরে আসতেই ফিসফিস করে লতা বলে, চা না হয় হলো, কিন্তু ছেলেপিলেদের কি দেব? তুমি একবার বাজারে ঘুরে এসো, কিছু মিষ্টি টিষ্টি। আভা এবং আরো 2টি তরুণী ওই মৃদু ফিসফিসে ভাবার তো বুঝতে পেরেই একসঙ্গে প্রতিবাদ করে, বৌদি বড় বাড়াবাড়ি করছেন। প্রসাদ বলে, বিস্কুটের টিনটা খুললে হয় না, নইলে বাজার যেতে হয়। লতা বলে,
তাই তো মনে ছিল না, যাক ওতেই হবে। বিস্কুটের টিন শূন্য করে দিল ছেলেদের দল। মেলামেশার পাল্লা ক্ষান্ত হলো রাত্রি 10টায়। তার আগে প্রসাদকে গাইতে হলো গান। ঘরের কোণে শালুর খোলে ঢাকা এসরাজটা গুণী প্রসাদের পরিচয় প্রকাশ করে দিয়েছিল। রাখালবাবু আলোয়ানটা তুলে নিয়ে গায়ে জড়ালেন আবার। রাখালবাবুর স্ত্রী মেয়েরা একে মাসিমা বলে ডাকছিল। পায়ের মোজাটা টেনে টুনে ঠিক করলেন। তার ফোলা ফোলা পা দুটোতে বেরি বেরি নিদর্শন স্পষ্ট। তারকবাবু নতুন চুরুট ধরিয়ে হাতছড়িটা আবার ঠুকলেন। আভা ছাড়া সঙ্গের আর 3টি মেয়েই হলো তার ভাগ্নি, ভাইজি আর শ্যালিকা। ছেলে পিলেদের মধ্যে 4 জন হলো রাখালবাবুর নাতি, বাকি সবকটি হরিশবাবুর। হরিশ দম্পতি আজ অনুপস্থিত। তারা বাতের প্রকোপে এখন শয্যা আশ্রয় করে আছেন। রাখালবাবু বললেন, তাহলে এইবার তোমায় মুক্তি দেব প্রসাদ বাবু, রাত হলো অনেক, আমরা উঠি। বিদায় প্রসঙ্গে আর একবার আলাপ বার্তার কলগুঞ্জন মুখর হয়ে উঠল। প্রসাদ ফটক পর্যন্ত লণ্ঠন হাতে এগিয়ে এলো। লতা সিঁড়ির ওপর দাঁড়িয়ে রইল ছায়ার মতো। চলে গেল আগন্তুকের দল। আহ, বাঁচা গেল। বিয়ারের বোতলটা আবার টেবিলের ওপর নামালো প্রসাদ। শরীরটা যেন ক্লান্ত হয়ে পড়েছিল লতার। তাই বিছানার ওপর একটা বালিশ আঁকড়ে চুপ করে শুয়ে রইল। কিন্তু প্রসাদের গলার স্বরে স্ফূর্তি চড়ে উঠেছে। এ কি, উঠে বসো লতা, এ সময়ে বেরসিকতা করো না মাইরি। লতা কোনো সাড়া না দিয়ে তেমনি নিঝুম হয়ে শুয়ে থাকে। প্রসাদ হাত ধরে টানাটানি করতেই উঠে বসে এবং রুক্ষস্বরে বলে, যখন তখন অসভ্যতা করো না। বেশ বেশ, করবো না। যাও, এবার চটপট এই আলতা ফালতা সাজসং বদলে এসো। এক পাত্র চড়িয়ে নিয়ে বসা যাক জুত করে। এরকম ক্যাংলাপনা করছো কেন? কিছু ফুরিয়ে যাচ্ছে না? পাশের ঘরে চলে গেল লতা। তাতে শাড়ি ছাড়লো, আলতা সিঁদুর মুছে ফেলল। আকস্মিক একটি সন্ধ্যার কপট বধূবৃত্তির নির্মুখ ঘুচিয়ে পায়জামা পরে চটি পায়ে দিয়ে এসে আবার ঘরে ঢুকলো। প্রসাদ খুশিতে আটখানা হয়ে গেল। বাহ, সত্যিই তোমাকে ফাইন মানিয়েছে এবার। লতার কানে যেন কথাটা গেল না। ধীরে সুস্থে একটা সিগারেট তুলে নিয়ে জানলার কাছে গিয়ে দাঁড়ালো লতা। দূরে বরাকরের পুলের ওপর একটা আলোর শাড়ি মিটমিট করছে, আর কিছুই দেখা যায় না। নিকটেই একটা নামহীন ফুলের গাছের তলা থেকে স্তূপীকৃত বাসি ফুলের পচাটে গন্ধ বাতাসে ভেসে আসে। লতা লম্বা লম্বা টান দিয়ে সিগারেটের ধোঁয়ায় মুখ ভরে নেয়, আস্তে আস্তে ছাড়ে। কিছুক্ষণ পরে প্রসাদের যেন চমক ভাঙল। দ্বিতীয় বিয়ারের বোতলটা শেষ হয়েছে। লতা তখনও জানলার কাছে দাঁড়িয়ে। প্রসাদ ঘাড় ফিরিয়ে একবার তাকায়, তারপর বিড়বিড় করে বলে, স্বর জড়িয়ে যায়। বেশ বেশ, ওইখানে দাঁড়িয়ে থাক, দূরেতে বন্ধু দূরেতে রহ। কিন্তু তুমি বাবা পাকা খেলোয়াড়, এতগুলি ভদ্র নরনারীকে দিনে তারা দেখিয়ে দিলে বাবা। তবু থ্যাংক ইউ ভেরি মাচ, আমার মান বাঁচিয়েছ। তোমাকে বকশিস দেব, আসছে বছর কাশ্মীর। কিন্তু কিন্তু তুমি আমাকে এইমাত্র অসভ্য বলেছ। ইউ ভ্রষ্টা মুড়িওয়ালির বাচ্চি, আমি তোমাকে জুতিয়ে একটা ঠেলা মেরে উল্টে দিয়ে সরসের দাঁত ঘষে প্রসাদ একটা হুমকি দিয়ে উঠে দাঁড়ায়। লতা শান্ত ও সহজ অথচ দৃঢ় স্বরে বলে, হঠাৎ এত মেজাজ জেগে উঠল কেন? বসো বলছি। প্রসাদের মেজাজ কুলকাঠের আগুনের মতো, তবু যেন থেকে থেকে সশব্দে ছিটকে পড়ছিল। লতা খুব ভালো করেই এ রাগের ওষুধ জানে।
এখনই প্রসাদের কোলের ওপর পা দুটো চড়িয়ে দিয়ে যদি একটু ফষ্টি করা যায় অথবা দুটো খেউর গেয়ে ওঠে, তবে ওই মেজাজের আগুন ঠান্ডা ছাই হয়ে উঠতে কতক্ষণ। প্রসাদ লতার মুখের দিকে তাকিয়ে বড় বড় চোখ করে একটা দৃপ্ত ভঙ্গি নিয়ে বলে, যেমন রেখেছি তেমন থাকবে। বলছি তো তাই থাকবো, তবে এত পোজ করছো কেন? তুমি তো বাঁধা মেয়ে মানুষ মাত্র। তা তো জানি, তুমি আমার চাকরানি হবার যোগ্য নও। হঠাৎ যেন আগুনের ঝাপটা লেগে লতা ছটফট করে উঠল। এতক্ষণ প্রসাদের বকাবকিকে নেশারে মানুষের মূঢ়তা মনে করেই চুপ করেছিল লতা, কিন্তু এই কথাগুলির ভেতর দিয়ে যেন একটি অতি সূক্ষ্ম সত্যের ইঙ্গিত ঝিলিক দিয়ে উঠেছে। প্রসাদের কাছে এগিয়ে গিয়ে চেয়ারের হাতলটা ধরে তার মুখের ওপর কঠোরভাবে তাকিয়ে রইল লতা, কিন্তু লতার ক্ষোভ শুধু ফণা তুলে দাঁড়ালো মাত্র, ছবল আর পড়ল না। তোমার কাছে বাধা থাকতে কোনো গরজ নেই আমার, আমি কালই চলে যাব তারকেশ্বরে। লতা সরে এসে আস্তে আস্তে পাশের ঘরে গিয়ে দরজার খিল এঁটে দিল। অনেক রাত্রে একটানা স্তব্ধতার পর লতার ঘরের কড়া বেজে উঠল আবার। নেশা কেটে যাবার পর প্রসাদের মনের অবসাদের মধ্যে সেই ভালো মানুষই ভীরুতা যেন আবার সতর্ক হয়ে উঠেছে। লতাকে সে ভালো করেই চেনে, এসব মানুষকে চটিয়ে লাভ নেই। জীবনের চোরা ঘরে ওরা পাপের সঙ্গে চুক্তি করে চলে। বাইরের আঙিনা যেখানে আত্মীয়তার মেলা, সেটাও ওদের কাছে বিদেশের মতো দুর্বোধ্য। তার মর্যাদা দেবার কোনো দরদ ওদের নেই। লোক সমাজে প্রসাদের মান মর্যাদার জন্য কতটুকু মাথা ব্যথা লতার। কাল সকালেই যাবার আগে হয়তো বরাকর কলোনির প্রতিটি প্রাণীকে জানিয়ে দিয়ে যাবে নিজের পরিচয়, আর সেই সঙ্গে প্রসাদের এত যত্নে গড়া সুনামের সামাজিক স্বাক্ষরে কালি ঢেলে দিয়ে যাবে। প্রসাদ বাইরে দাঁড়িয়ে মিনতি করে বলে, লতা, বলো তুমি রাগ করনি? তবে আমি ঘুমোতে যাব। তুমি আমাকে ছেড়ে যেতে পারবে না, বলো, তা না হলে এখান থেকে আমি নড়ব না। প্রসাদ বারবার কড়া নাড়তে থাকে। ঘরের ভেতর থেকে লতার শান্ত কণ্ঠস্বরের জবাব আসে, না, আমি যাব না, তুমি খেয়ে নিয়ে শুয়ে পড়ো। চাচিজি, বাইরের বারান্দায় দাঁড়িয়ে লতাকে ডাকছে বিক্রম, সুবেদার বাবুর ছোট ছেলেটা। মেজের ওপর বিক্রমের লাট্টু মাঝে মাঝে খড়খড় করে চক্কর দিচ্ছে শোনা যায়। ঘুম ভাঙতেই প্রসাদ বুঝলো ভোর হয়ে গেছে। কদিন থেকে রোজ প্রত্যুষে ছেলেটা আসে, লতার সঙ্গে চা পাউরুটি খায়, তারপর কিছুক্ষণ পেঁপে গাছটার নিচে মাটি দিয়ে একটি কেল্লা তৈরি করে। পেঁপে ডাঁটার তোপ দিয়েই শেষে উড়িয়ে দিয়ে বাড়ি চলে যায়। ভাঙা স্বপ্নের মতো গত রাত্রির ঘটনার ছবিগুলি যেন জাগ্রত চেতনায় আবার জোড়া লেগে সমস্ত ইতিহাসটা স্পষ্ট হয়ে উঠেছে প্রসাদের কাছে। বিছানায় শুয়ে শুয়ে প্রসাদ বুঝতে পেরেছে পাশের ঘরে লতা জেগে উঠেছে, কাপড় চোপড় ছাড়ছে। এইবার বাইরের ঘরে খিল খুলছে লতা। বারান্দায় গিয়ে দাঁড়িয়েছে। শোনা যায় লতা বলছে, এসো বিক্রম। বিক্রম যেন অনুচোখ করে বলে, কিতনা নীচ জাতি হো চাচিজি। প্রসাদ শুয়ে শুয়ে সবই অনুমান করে নিতে পারছিল। মহাবীর চাকরটাও বোধ হয় এসে গেছে। ঝাড়ু দেবার শব্দ শোনা যায়। তারপর মহাবীর চা নিয়ে আসবে। বিছানা ছেড়ে উঠতে হবে। তারপর আরও দেখতে হবে লতা সুগৃহিণীর মতো সারা দুপুর মহাবীরের কাজ তদারক করছে। ভাড়ার খুলে হিসেব করে ঘি ময়দা বের করছে। তারপর খাওয়া। লতা তখন স্নান সেরে মহাবীরের সঙ্গে ধর্মশালার মন্দিরে প্রসাদ আনতে যাবে। এক কৃত্রিম সংসারের শিবিরে
সমস্ত দিন ধরে এই নিষ্ঠা ছিল নিয়মিত কর্তব্যের সাধনা। প্রেরণা নেই, তবু যেন নিজের দমেই চলে। প্রসাদের মনও যেন ক্লিষ্ট যাত্রীর মতো এই খাপছাড়া মুহূর্তগুলির চাকার ওপর দিয়ে ধৈর্য ধরে গড়িয়ে চলে যতক্ষণ না সন্ধে হয়, গন্তব্যে এসে পৌঁছে। তখনই শুধু লতাকে কাছে পাওয়া যায় আর চিনতে পারা যায়। তার আগে এতক্ষণ সে বাংলো বাড়ির হাওয়া থেকে যেন উবে যায়। বিক্রম চলে যায় এবং যেতে না যেতে হয়তো লালবাবুর স্ত্রী এসে বিশ্ব সংসারের কাহিনী নিয়ে বসেন। লালবাবুর জামাইটির চাকরি নেই, মেয়েটা দুঃখে আছে। কাহিনী শুনে লতার মুখ ম্লান হয়ে যায়। দেখে মনে হয় দুঃখটা যেন লতার মনে বড় বেশি বেজেছে। সমস্ত ঘটনাগুলি প্রসাদের কাছে আজ কেমন যেন গর্হিত মনে হয়। এত বড় একটা ফাঁকি সত্যের স্বাদ সেজে থাকবে, আলো অন্ধকারের তফাৎটুকুও যে মিথ্যে হয়ে যায়। রাখালবাবুর বেয়ারা একটা চিঠি নিয়ে এলো। প্রসাদ বাবু, লতাকে আজ বিকেলে একবার পাঠিয়ে দিও। আজ রাত্রে এখানেই দুটো ডাল ভাত খেয়ে ফিরবে। ইতি মেসমশাই। চিঠি পড়ে অগ্রসর হয় প্রসাদ। দুশ্চিন্তার জাল আরো জটিল হয়ে ওঠে। কেমন যেন ভয়ও করে এবং কি করবে ভেবে পায় না। ঘরের পর্দা সরিয়ে দিয়ে দেখতে পায় বারান্দায় বসে মশলা বাজছে লতা। আজকের সকালে লতার মনটাও কেমন অস্বস্তিতে ভরে আছে। মাঝে মাঝে অকারণে ভয়ও করছে। কিসের জন্য এবং কেন লতা ঠিক বুঝে উঠতে পারছে না। এরকম কোনো দিন হয়নি, নইলে তাকে গালাগালি দিয়ে সেরে যাবে এমন কোনো জমিদারের বেটা আজও সে দেখেনি। কিন্তু নিজের মনের দিকে চেয়ে লতা আশ্চর্য হয়। কালকে রাত্রির ঘটনা নিয়ে একটা ঝগড়া বিতণ্ডা করার মতো উৎসাহ যেন সেখানে আর নেই। লতার বুঝতে দেরি হয় না, এটা ভয় নয়, দুর্বলতা। কিন্তু দুর্বলতাই বা কেন? এই এলোমেলো ভাবনার মধ্যেই লতার মন ধীরে ধীরে আবার হিংস্র হয়ে ওঠে। তাড়িয়ে দেবে, দিক না, তাতে ক্ষতি কি? সেই মারোয়ারি বেনিয়াটা এখনো আছে, তু করে ডাকলেই চলে আসবে। কিন্তু যাবার আগে এই ভালো মানুষের ছেলেকে এমন শিক্ষা দিয়ে যেতে হবে জীবনে যেন আর ব্যবসার সঙ্গে বেয়াদবি করার দুঃসাহস না হয়। লতা! প্রসাদের ডাক শুনে লতার বুকটা তবু আশঙ্কায় ছমছম করে উঠল। প্রসাদ এগিয়ে আসতেই লতা মাথা নিচু করে মশলা বেছে চলল। কোনো উত্তর দিল না। রাখালবাবুর বাড়িতে তোমার নেমন্তন্ন, যাবে? চোখ তুলে তাকালো লতা। আশঙ্কার ঝাপসা পর্দাটা সরে গেল। উত্তর দেয়, যাব। যাও, কিন্তু কোন রকম বেয়ারাপনা যেন টের না পায়। নাটকের সিন পাল্টে গেছে। নতুন দৃশ্যের আরম্ভ। যেমন অদ্ভুত তেমনি জটিল। শুধু তাই নয়, প্রসাদও তার সংক্ষিপ্ত জীবনের পরিধি অতিক্রম করে বহু মানুষের মেলামেশার প্রাঙ্গণে এসে দাঁড়িয়েছে। প্রসাদের সন্ধেগুলি বেশিরভাগ আভাদের বাড়িতেই কেটে যায়। লতা যায় রাখালবাবু, তারকবাবু ও হরিশবাবুর বাড়ি। তাছাড়া সুবেদার ও লালাজির বাড়িও আছে, কিন্তু আজ পর্যন্ত আভাদের বাড়ি লতার যাওয়া হয়ে ওঠেনি। বারবার দুবার নেমন্তন্ন এসেছে, কিন্তু দুদিনেই হঠাৎ কেন জানি লতার শরীর অসুস্থ হয়ে পড়েছে। একদিন জ্বর আর একদিন মাথা ধরা। প্রসাদ খুশি হয়ে বলে, সত্যিই তোমার বাহাদুরি বলতে হবে। যেখানে যাই সবারই মুখে তোমার প্রশংসা আর ধরে না। কি চালি চেলেছ লতা? উত্তরে লতা চুপ করে দাঁড়িয়ে হাসতে থাকে। প্রসাদ আবার বলে, দেখো, বেশি বাড়িয়ে তুলো না যেন।
বাড়িয়ে তুললে তোমারই মান বাড়বে। প্রসাদ হেঁকে বলে, সত্যিই কি যে কাণ্ড হচ্ছে। এক এক সময় যা ভয় করে আমার। যদি একবার ধরা পড়ে যাও লতা, কি ব্যাপার হবে বলো তো? আমার আর কি ছাই হবে, বনের পাখি বনে ফিরে যাব। প্রসাদ হঠাৎ বিমর্ষ হয়ে পড়ে, কি যেন ভাবে। তারপর অন্যমনস্কের মতোই বলতে বলতে চলে যায়, হ্যাঁ, তোমার কোনো ক্ষতি নেই, কিন্তু আভা আরও 2-3 দিন প্রসাদের বাড়িতে বেড়াতে এসেছিল। আভা কথা বলেছে লতার সঙ্গে, কিন্তু প্রথম দিনের সেই সহজ সিদ্ধতা তার মধ্যে আর ছিল না। পরিচয় যত পুরনো হয়েছে, ব্যবধান বেড়ে গেছে তত। লতাও ঠিক সহজভাবে মিশতে পারেনি। কথা বলেছে লতাও, কিন্তু তাল কেটে গেছে বারবার। লতা চা এনে আবার সামনে ধরেছে। আভা সাদাসাদি করতে বলতে পারেনি যে লতা চা জুড়িয়ে জল হয়ে গেছে। প্রসাদ আর লতা যখন এরা দুজন শুধু থাকে, তখনই এদের মধ্যে দুস্তর ব্যবধান। কথাবার্তা বিরল থেকে বিরলতর হয়ে এসেছে। লতা বেরিয়ে এসে দেখে প্রসাদ তখনও ফেরেনি। প্রসাদ বাইরে থেকে মাঝে মাঝে ফিরে এসে দেখে লতা ঘুমিয়ে পড়েছে, তার ঘরের দরজা বন্ধ। ভদ্রলোকদের বাড়িতে মেয়েদের গল্পের আসরে লতার প্রসঙ্গ এক একবার ওঠে। মাসিমা বলেন মেয়েটা বড় শান্ত। তারকবাবুর মেয়েরা নিভা, প্রভা ও মমতা একসঙ্গে সায় দিয়ে বলে, লতা বৌদি বেচারা সত্যিই ভালো মানুষ। আভা মিছিমিছি ওর নিন্দা করে। মাসিমা গলার স্বর চড়িয়ে প্রশ্ন করেন, আভা কি বলেছে? লতা বৌদি নাকি লেখাপড়া জানে না, একেবারে গেঁয়ো, গায়ের মেয়ে। মাসিমা চটে উঠলেন, আভা নিজেকে কি মনে করো? ভয়ঙ্কর বিদুষী, মর ছুরি। বিয়ের 6 মাস না যেতে স্বামী হারিয়েছিস, বিদ্যে নিয়ে দেই দেই করছিস, লজ্জাও করে না? নিভা, প্রভা হেসে ওঠে। আভার ওপর মাসিমার আক্রমণের একটা অর্থ হতে পারে, মাসিমাও গায়ের মেয়ে। লালাজির স্ত্রী এসেছেন। লতা তার সঙ্গে বসে গল্প করছে। বাইরের ঘরে গল্প করে প্রসাদ আভার সঙ্গে। প্রসাদ বেশ জোরে জোরে যেসব কথা বলে, শুনে আভার মুখ ভয়ে বিবর্ণ হয়ে যায়। ঘন ঘন দরজার দিকে তাকায়। ভুরু কুচকে ভৎসনার সুরে বলে, আপনার কোনো ভয় ডর নেই প্রসাদ বাবু? একটু পরেই দেখা যায় আভা ও প্রসাদ বেড়াতে বার হয়ে যাচ্ছে। লালাজির স্ত্রী বোকার মতো লতার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলেন, ও ছোকরিকে লতা, ওর চালচলন ভালো মনে হচ্ছে না, তুমি একটু কড়া হও লতা। লতা বলে, আমি ঠিক থাকলে সব ঠিক থাকবে, আমার স্বামীও ঠিক থাকবে, কেউ কেড়ে নিতে পারবে না। লালাজির স্ত্রী যেন অনিচ্ছা সত্ত্বেও বলেন, তা বটে। কিন্তু লতার নিজের কথার প্রতিধ্বনি তার অন্তরের ভেতরে প্রচন্ড বিদ্রুপের মতো বেজে ওঠে। হেসে ফেলে লতা। প্রভার স্বামী এসেছে প্রভাকে নিয়ে যেতে তারকবাবুর বাড়ি, তাই আজ লতা ও প্রসাদের নেমন্তন্ন ছিল। সব মেয়েদের মতো লতাও জামাইদের সঙ্গে গান, গল্প ও ঠাট্টা নিয়ে আড্ডা জমিয়ে বসল। বিদায় নেবার সময় প্রসাদ দেখতে পায় প্রভার স্বামী লতার পা ছুঁয়ে প্রণাম করছে। প্রসাদের সারা মনটা একটা অপঘাতে যেন ছিঁড়ে পড়ল। পথে আস্তে আস্তে লতাকে গম্ভীরভাবে প্রসাদ বলে, সত্যিই বড় বাড়াবাড়ি হচ্ছে। লতা উত্তর দেয় না। প্রসাদ বলে, এই পাপ আমার লাগছে, তোমার কিছু হবে না। প্রসাদের কথায় বিশ্বাস করতে পারলে খুশি হতে পারত লতা। সব পাপ প্রসাদের জীবনের অভিশাপ বড় করে তুলুক, লতা তাহলে নিশ্চিন্ত হয়ে যাক। কিন্তু এতটা সৌভাগ্য বিশ্বাস হচ্ছিল না লতার। তাই লতার বুকের ভেতরটাও শিউরে উঠেছিল সংশয়ে।
প্রসাদের অনুমান সত্য হলে আশ্বস্ত হওয়া যেত, কিন্তু সত্যিই কি তাই? নিরীহ নির্দোষ মানুষের হৃদয়ের প্রীতিকে এত বড় ফাঁকি দেওয়া পাপ বই কি? সে পাপের ভাগী কি সে নিজেও জানে না, কিন্তু কোন স্বার্থের খাতিরে? প্রসাদের মানের জন্য? লতা মনে মনে নিজেকে ধিক্কার দিয়েও হেসে ওঠে। আরও বেশি করে হাসি পায় প্রসাদের ভাগ্য বিপাক দেখে। ঘরে ফিরে প্রসাদ আবার কথা পারল। কথার খাপছাড়া ভঙ্গিতে বোঝা যায় অনেক কিছু সে বলতে চায়, কিন্তু বলতে পারছে না, সে সাহস তার নেই। প্রসাদ বলে, আজকাল দেখছি ঘরের ভেতরেও তুমি বড় শুদ্ধাচার চালিয়েছ। এখানে তো তোমাকে কেউ দেখতে আসে না, তবে এখানেও কোণে বউটি সেজে থাকো কেন? কই, তুমি তো আজকাল কাছে ডাকো না। আমি না ডাকলে তোমার তাতে কি আসে যায়? দরকার থাকলেই ডাকবো, কিন্তু তুমি সিগারেট ছেড়ে দিলে কেন? তুমি যেমন ছিলে তেমনই থাকবে, তোমার এত কষ্ট করার দরকার নেই। তোমাকেও কোনো উপদেশ দিতে হবে না, যেমন ইচ্ছে তেমন থাকবে। লতার এই উদ্ধত উক্তি প্রসাদকে অপমান করলো ঠিকই, কিন্তু তার বিভ্রান্ত ও অসহায় চিত্তের অলিগলি ঢুঁড়ে সে এমন কোনো মুক্ত আশ্রয় পেল না যেখানে এসে লতাকে উপেক্ষা করা যায়। তার সম্ভ্রম ভীরু মনুষ্যত্বের চাবিকাঠিটা যেন লতা হাত করে ফেলেছে। লতা সত্যিই বেপরোয়া হয়ে গেছে। আভার কথা মনে পড়লে হেসে ফেলে। তার একটা মেকি আধুলি চুরি করে আভার যদি কিছু লাভ হয় হোক, তার কিছুই হারাচ্ছে না। কেউ তার কিছু কেড়ে নিতে পারবে না, এমনকি প্রসাদেরও সে ক্ষমতা নেই। লতার নামের দাবি সবাকার স্বীকৃতির জোরে সব বাধা ছাপিয়ে গেছে। এমনি করেই যায় যদি দিন, যাক না। বাহির যার এত বিচিত্র, অন্তর শূন্য থাকলে ক্ষতি কি? লতার দিনগুলি এই আশ্বাসে ভরে উঠেছিল। চোরাবালির ওপর কত বড় দালান তোলা যায়, প্রসাদ ও লতার সংসার তার প্রমাণ। আভার জ্বরের খবর শুনে প্রসাদ সেই যে সকালবেলা বের হয়েছিল ফিরে এলো সেই সন্ধ্যায়। আভার জ্বরের সঙ্গে হিস্টিরিয়ার মতো আর একটা উপসর্গ দেখা দিয়েছে, শুধু অকারণ কান্না। রণজিৎ বলেছে আভার জ্বর আগেও হয়েছে, কিন্তু এসব উপসর্গ কখনো ছিল না। লতাও সবেমাত্র বেরিয়ে ফিরেছে। প্রসাদ ঘরের ভিতর চিন্তিভাবে পায়চারি করে ঘুরে বেড়াতে থাকে। একটা কৌতুক যেন বিভীষিকা হয়ে চারিদিক থেকে তাকে চেপে ধরেছে। অনেকদিন পরে প্রসাদ আজ আবার কথা বলল। তুমি বড় বেশি বাড়াবাড়ি করছো। আভার নামে নিন্দে রটাবার সাহস পেলে কোথায়? নিন্দে? আমি আভার নামে কোথাও তো কিছু বলিনি। সেটাও এক রকমের নিন্দে ও অপমান করাই হলো। প্রসাদের কথাগুলির মধ্যে উত্তেজনা ছিল না, মেজাজও আগের মতো দপ করে জ্বলে ওঠে না। বিচারকের রায়ের মতো অবিচল সিদ্ধান্তে তীক্ষ্ণ ও শান্ত। বলো কি করব? না, তোমাকে দিয়ে আর বেশি নাটুকে খেলা করতে চাই না। অনেক করেছো, বেশ ভালোভাবেই করেছো, কিন্তু তোমার দিক থেকেই ভেবে দেখো, চিরকালই তো এমনি ভাবে চলতে পারে না। তাতে তোমারই বা লাভ কি? চুপ করে শুনতে থাকে লতা। প্রসাদ যেন আরো একটু শক্ত হয়ে উঠল। তারপর, আজ যদি ঘুণাক্ষরেও কেউ টের পায় তুমি কি বস্তু, তাহলে আমি কোথায় থাকি? তুমি আমার মান মর্যাদার চাবিকাঠি আঁকলে বসে থাকবে? তা হয় না। তোমাকে ভয় করে চলতে হবে। তোমার মেজাজ মর্জির জন্য সবসময় তটস্থ হয়ে থাকতে হবে। এ হয় না। লতা টেবিল ল্যাম্পটার দিকে একাগ্র দৃষ্টি তুলে তাকিয়েছিল। কথা বলতে সেও জানে, কিন্তু এই অভিযোগ খণ্ডন করার মতো যুক্তি তার নেই। তার সে শিক্ষা দীক্ষা নেই, সে প্রয়োজনও হয়নি।
প্রসাদ বলে, তোমার চলে যাওয়া উচিত। লতার শরীর পাথরের মতো তেমনি স্তব্ধ হয়ে রইল। তোমার যা পাওনা হয়েছে সব মিটিয়ে দিচ্ছি, আরো কিছু দেব। লতা অন্যদিকে মুখ ঘুরিয়ে নেয়, আস্তে আস্তে বলে, কিন্তু তারপর আমার চলবে কি করে? প্রসাদ এইবার মেজাজ ছাড়ালো। সেটা কি আমার ভাবনা? ভুলে গিয়েছো এখানে এসে প্রথম দিন তোমায় রাঁধতে হয়েছিল বলে কি কাণ্ডটাই না করেছিলে? বাক্স প্যাকটা নিয়ে স্টেশন পর্যন্ত চলে গিয়েছিলে। কত সাধতে হয়েছিল মনে আছে? তোমার মতো একটা। প্রসাদের কথার মধ্যে এক তিল মিথ্যা নেই, প্রতিবাদের কোনো অবকাশ নেই। নিছক নিরেট সব কথা সত্য, কাহিনী নয়, ঘটনায় গড়া ইতিহাস। প্রসাদ তখনই আবার শান্ত হয়। তুমি যে জন্য এসেছিলে সে প্রয়োজন আমার আর নেই, সে রুচিও আমার আর নাই। তুমি এখানে মিছিমিছি পড়ে আছো। প্রসাদের গলার স্বর আরো নরম হয়ে এলো। সত্যি আমি এভাবে টিকতে পারছি না। লতা, তোমার বোঝা উচিত। এক পীড়িত মানুষের কাতরোক্তিকর মত নিঃসহায় আবেদনের মতো শোনায় কথাগুলি। লতা বলে, সত্যি বলছো, আমায় যেতে হবে। প্রসাদ, হ্যাঁ, শুধু ভাবছি কার সঙ্গে যাবে। লতা উঠে দাঁড়ায়, চিৎকার করে বলে, তার জন্য ভাবতে হবে না, আমি একাই যাব। কেউ জিজ্ঞেস করলে বলে দিও কিছু মামা কাকা কেউ এসে নিয়ে গেছে। কাল ভোরেই যাচ্ছি। প্রসাদের সম্মুখ থেকে লতা সবেগে ছুটে অন্য ঘরে যায়। মাত্র আজ রাত্রিটা, জেগে থাকলেও কেটে যাবে, ঘুমিয়ে পড়লেও কাটবে, তবু খুব ভোরেই উঠতে হবে। বিক্রম আসবার আগেই, কিন্তু প্রতিশোধ নিয়ে যেতে হবে। ভেতরের বারান্দার অন্ধকারে মেঝের উপর নিঝুম হয়ে বসেছিল লতা। উঠোনে তখনও থালায় সাজানো ডালের বড়িগুলি হিমে ভিজছে। আচারের বয়াম দুটো রয়েছে, এখনো উঠিয়ে রাখা হয়নি, আর প্রয়োজনও নেই। লতা একবার নিজের মনে হেসে ফেলে। ভদ্রলোক ভয় পেয়েছে, যদি কেউ টের পেয়ে যায়, এই ভয়। আর যদি মাসিমা বুঝতে পারেন, তারকবাবু, হরিশবাবু শুনতে পান যে আমি লতা নই, আমি তারকেশ্বরের পঞ্চী বিবি, আমি যদি ফাঁস করে দিই, তাহলে ভদ্রলোকের জমকালো সম্মান কোথায় থাকে? কিন্তু সে যে অসম্ভব, ওভাবে প্রতিশোধ নেওয়া যায় না। বহুজনের স্মরণে ও সমাদরে লতার এই ছদ্মনামের শঙ্খ বাজাতে থাকুক চিরকাল। আহা, বুড়ো মানুষ রাখালবাবু মেসোমশাই, ঠাকুর দেবতার মতো শুদ্ধ, মাথা ছুঁয়ে কতবার আশীর্বাদ করেছেন, সব পাপ আমার লাগুক। মেসোমশাই চিরদিন এমনই সুখী থাকুন, মাসিমার বেরি বেরি সেরে যাক। বুঝতে পারে এবং স্পষ্টভাবে কল্পনা করে নিতে পারে লতা, ভদ্রলোকের ছেলে প্রসাদের ভদ্র প্রেমের আবেগ কোন পথে মুক্তি খুঁজছে। 1 বছর 2 বছর পরে এবারের ভবিষ্যতে এইরকমই একটি রাত্রি লুকানো আছে। তখন লোকে শুধু জানবে লতা মরে গেছে। বিধবা আভার মাথায় নূতন করে সিঁদুরের দাগ পড়বে। এই বাড়ির ঘরে ঘরে আভার সংসারপনার চুড়ি শাঁখা বাজবে ঠুং ঠুং মিষ্টি শব্দ করে। উনি কি করছেন? ঘরে এখনো আলো জ্বলছে, বোধহয় বই পড়ছেন, বোধহয় মতি গতি ফিরে গেছে। কিন্তু একবার যাচিয়ে দেখলে হয়। রেশমি পায়জামাটা পরে, বেনি দুলিয়ে, চোখে সুরমা লেপে, এক পাত্র হুইস্কি নিয়ে যদি কোলের উপর চড়ে বসি, চরিত্রওয়ালার মুরতটা দেখি একবার। কিন্তু ছি, তা করতে পারলেও যে ভালো ছিল। কিন্তু এভাবে প্রতিশোধ নেওয়া যায় না, কারণ লোকটাকে কুষ্ঠরোগের মতো অস্পৃশ্য মনে হচ্ছে আজ।
জীবনে কোনো লুচ্ছাকে ছোবার আগে এত ঘৃণা হয়নি কখনো। তবে কড়া এক পেয়ালা মদ গিলে নিলে বোধহয় এক ঘেন্না ভেঙে যাবে। কিন্তু মদ, গেরস্তের বাড়িতে মদ, মনে হতেই লতার বুকটা দূর দূর করে ওঠে। সব সামর্থ্য যেন খসে পড়ে গেছে, যেন সব দিক দিকে অসহায় হয়ে গেছে লতা। শুধু একটু ছদ্মনামের গৌরবের লোভে ঘোমটা আর সিঁদুর, শাখা আর নোয়া দিয়ে সাজানো তার নিজের ছদ্ম মূর্তিটার ওপর বড় বেশি মায়া পড়ে গেছে। ভাঙতে পারে না, এই মূর্তিকে ভাঙবার চেষ্টাও করতে পারে না। বোধহয় চেষ্টা করতেই ইচ্ছে করে না, কোনো উপায় নেই। চোখ দুটো একবার আঁচল দিয়ে মুছে নিল লতা। যাত্রা গানের পালার রানীগুলো বনবাসে যাওয়ার আগে বোধহয় এই রকম কাঁদে। হ্যাঁ, যেতেই হবে, কিন্তু ওই লোকটার উপর যে প্রতিশোধ না নিয়ে যাওয়া যায় না। নিস্তব্ধ রাত্রির শূন্যতার মধ্যে একটি প্রতিশোধের মুহূর্তকে শুধু মনে মনে জপতে থাকে লতা। না, উঁচু দরের প্রেমের ওই অহংকারের ওপর পঞ্চি বিবির ঘৃণার থুতু ছিটিয়ে দিয়ে চলে যেতে হবে, 14 পুরুষ তুলে গালাগালি দিয়ে। ভদ্র আয়নার শিকলে বাঁধা জমিদার প্রসাদ রায় শুধু অপমানের যন্ত্রণায় ছটফট করবে, সহ্য করবে আর নীরবে তাকিয়ে থাকবে। লোকের কানের ভয়ে জোর গলা করে একটা কথাও বলতে পারবে না। বেশ হবে, এইটুকু প্রতিশোধের তৃপ্তি নিয়ে চলে যাবে লতা। ঘরের ভেতর হঠাৎ পড়া বন্ধ করে প্রসাদ চিন্তিত হয়ে পড়ল। আহত সাপ পালিয়ে গেলেও কোনো না কোনো দিন ফিরে এসে কামড়ায়। প্রসাদের মন হঠাৎ এই ধরনের একটা শঙ্কায় ভরে উঠল। রাগানো উচিত নয়, বেশ খুশি করে ভুলিয়ে ভালিয়ে বিদায় দেওয়া উচিত। একতারা নোট দেরাজ থেকে বের করে প্রসাদ লতার কাছে একটা আলো হাতে নিয়ে এসে দাঁড়ায়। এই নাও, আমার ওপর মনে কোনো রাগ পুষে রাখলে না তো লতা? আমি তো তোমাকে কখনো ঠকাইনি, ক্ষতি করিনি। লতা হাত পেতে নোটগুলি নেয়, চুপ করে বসে থাকে। প্রসাদ আবার বলে, কি চুপ করে রইলে যে? মুখ তুলে তাকায় লতা। প্রসাদের হাতের লণ্ঠনের আলো লতার চোখের ওপর ছড়িয়ে পড়েছে। প্রখর হয়ে জ্বলছে তার চোখের তারা, যেন বিবরণের অন্ধকার থেকে ফনা তুলে এক বিষধরী তার জীবন শত্রু একটা জীবের দিকে তাকিয়ে আছে। ভয় পেয়ে কম্পিত স্বরে প্রসাদ ডাকে, লতা। বোধহয় আলোর ধাঁধানি থেকে দৃষ্টি আড়াল করার জন্যই হঠাৎ চোখ নামিয়ে নিয়ে মাথার ওপর কাপড়টা বড় করে টেনে নিল লতা। আর কি আশ্চর্য, সত্যিই যেন এক লাঞ্ছিতা গৃহবধূ, ভীরু অভিমানের এক করুণ মূর্তি। আস্তে একটা দীর্ঘশ্বাস ছেড়ে নিয়ে লতা বলে, তুমি ক্ষতি করনি। আভা ঠাকুরজি আমার এই সর্বনাশটা করে ছাড়লো।